কুয়াশা। মানুষ বিচিত্র, কারণ তার মন আছে। মন কি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক নাকি চেতনা? এই প্রশ্ন বহু যুগের, হয়তো সৃষ্টির আদি হতে এখন অবধি সবচেয়ে রহস্যময় প্রশ্ন এটি। আমাদের মনের আনাচে কানাচে ঘুরতে থাকে চিন্তা নামের অর্বাচীন কিছু। এই কুটিল চিন্তা নিয়ে যদি আরেকটি মনের জগতে প্রবেশ করা যেত, তবে নিয়ন্ত্রণ করা যেত অনেক কিছুই। প্রকৃতির কিছু রহস্যময় দুয়ার আছে, যা বন্ধ থাকে অতি সঙ্গোপনে, কিন্তু সে দুয়ার খোলা হয় কারো না কারোর জন্য। ঝুম বৃষ্টির বিকেলে ইদ্রিস যখন বই কিনতে যাচ্ছিল, সে জানতো না কি ব্যাখ্যাতীত ঘটনা ঘটতে যাচ্ছে তার জীবনে। ইস, একেবারে মনেই ছিল না আজকে যে মঙ্গলবার নীলক্ষেত বন্ধ থাকবে। বৃষ্টিও হচ্ছে আবার ঝুমঝুম করে। এখন রাস্তার পাশে বইয়ের দোকানগুলাই ভরসা। দেখি ভাই নিয়ে যান ভাই, বই নিয়ে যান। 100 মাল খালি 50। সফল হওয়ার 100 উপায়, নগদে লাখপতি হওয়ার উপায়, প্রেমে পড়ানো শর্ট কোর্স। ভাই নিয়ে যান, একটার লগে একটা ফ্রি। আমি দেখছি, আপনাকে বলতে হবে না। সমরেশ, শীর্ষেন্দু, সুনীল, হুমায়ুন আহমেদ সবই তো পড়া। এই বইটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। 3টা গল্প, প্রাচীন নগরীর রহস্য। আচ্ছা, যে শহর থেকে কেউ ফেরে না, কালবনী রহস্য। এটা আবার কেমন নাম? এই শোনো, এই যে এই বইটার দাম কত? বিদেশি এডিশনের বই ভাইজান। পুরান হইলে কি হইব, কাগজ কি ভালো দেখছেন? তুমি না আসলে কথা বলো বেশি। দামটা কত? ভাইজান অনেক মোটা ফ্রেমের চশমা পড়ছেন, অনেক বই পড়েন মনে হয় না? আপনার কাছে বেশি রাখুন না, 200 টাকা দিয়ে। 150-এ পারবা? ভাইজান বিশ্বাস করেন, কোনো লাভই রাখিনি। আপনারে কেন জানি খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনি যখন কইতাছেন আর 10টা টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, পলিথিনে ভালো করে মুড়ে দিয়ে দিও যাতে যাওয়ার সময় ভিজে না যায়। হ্যাঁ ঠিক আছে ভাইজান। যাক, বইগুলো বেঁচে গেল। জামাটা পাল্টে নি রে, না হলে ঠান্ডা লেগে যাবে। কে? আমি। ও শরীফ, আয় আয় ভিতরে আয়। আজকে খিচুড়ি রান্না করলাম ডিম ভুনা দিয়ে। তোর কাছে রসুনের আচার আছে না? গত সপ্তাহে যে খালামা পাঠাইলো। ওই যে টেবিলের উপরে আছে, নিয়ে নে। তুই আবার কোথায় যাচ্ছিস? একসাথে খাবো, ক্যান্ডেল লাইট ডিনার হবে। এই রাত 8টার সময় ডিনার? আগে আগে রাতের খাওয়াটা ভালো, বুঝলি? তারপর তাস খেলবো। বৃষ্টি রাতে দারুণ মজা। আমি তাস খেলি না, সেটা তুই ভালো করেই জানিস। বই এনেছি 3টা, এই পূজার ছুটিতে সবগুলো শেষ করব। এই বই পড়ে যে তুই কি মজা পাস কে জানে। চোখের পাওয়ার খালি খালি দিন দিন বাড়ছে। তোর এক্সেস কথাগুলো চলবেই না, বাদ দে। চল না খাইতে বসি, দেখি তুই কেমন রান্না করলি আজকে। তা এবার কি বিষয় বই আনলি তুই? ওই যে টেবিলের উপর রাখা আছে, দেখ। এই বইগুলো তো পুরনো, টাকা দিয়ে মানুষ এই বই কেনে। তোকে না দেখলে জানতামই না। এই তাস খেলে তুই যে কি আনন্দ পাস সেটা আমি বুঝি না, বুঝলি? যাই হোক, তোর রান্না খুব ভালো হয়েছে। তুই চাইলে একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে পারিস। ভালো বলেছিস। এই যে গেল, কারেন্ট গেল। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি মোবাইলের টর্চটা জ্বালিয়ে এগুলো গুছিয়ে ফেলি। ঠিক আছে ঠিক আছে। প্রাচীন নগরীর রহস্য শেষ। এবার কোনটা পড়া যায়? যে শহর থেকে কেউ ফেরে না, নাকি কালবনী? তার আগে একটু কফি খাওয়া দরকার। কফি মেট সবই আছে, কফি মেকারটা খালি চালু করাই যায়। লাভিং ইট, কফিটা দারুণ হয়েছে। এবার তাহলে গল্প পড়া শুরু করা যাক। কালবনী রহস্য। আচ্ছা, রাইটারের নাম নেই কেন? আজব। এটা কি লেখা? যে কালো জুড়ে আলো, গহীন গভীর কৃষ্ণ স্থির, কালো বুননে অন্তহননে কালবনির অন্তর্ধান। এটা কি কোনো শব্দজট টাইপ ধাঁধা নাকি হেয়ালি? এর নিশ্চয়ই কোনো মানে আছে। হয়তো গল্পটা পড়া শুরু করলে এর অর্থ জানা যাবে। আরে এই কি, বইটা শুরু করবার আগেই বাতাস। জানার তো সব বন্ধ, তাহলে এই বাতাসটা এলো কোথা থেকে? চলে এসো, চলে এসো, আধার তোমায় ডাকে। কে কে কথা বলে? পাশে তুমি কেউ মুভি দেখছে নাকি? আজ রাতে আর ঘুমানোর দরকার নেই, বই পড়ে শেষ করে ফেলি। উফ, গাধাটা কোথায়? এত শীত করছে কেন আমার? খোকা, ও খোকা। কে কে কথা বলে? খোকা, আমি তোর মা। মা, তুমি এখানে কি করছো? আমি কোথায়?
এই যে তুই বাড়ির উঠোনে শুয়ে আছিস এত ঠান্ডায়। আমি তো আমার ঘরে ছিলাম মা, এখানে কিভাবে এলাম? সবকিছু কেমন ঘোলাটে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? খোকা, তোর চশমার পাওয়ারটা বেড়েছে, একটু সময় করে ডাক্তার দেখিয়ে নিস। চারপাশটা এমন অন্ধকার হয়ে আসছে কেন? মাথার ভেতরে এমন যন্ত্রণা, মনে হচ্ছে কপালের মাঝখান দিয়ে কিছু একটা ঢুকে যাচ্ছে। মাথার প্রতিটা কোষ ভারী হয়ে ছড়িয়ে যাচ্ছে। কাল বুনে বুনে যাচ্ছে তোমার অন্ত থেকে অন্তঃস্থলে। তোমার মস্তিষ্কের নিউরনে কেবল থাকবে নিকোষ বুনন। বুনতে থাকবে তুমি আদি অন্ত ভবিষ্যৎ। না না, চলে যাও বলছি। কি যন্ত্রণা হচ্ছে মা, তুমি কোথায়? বাঁচাও না। কি রে, তুই আবার কবে থেকে আঁকাআঁকি শুরু করলি? আবার কেমন উত্তর? যে কালো জুড়ে আলো, গহীন গভীর কৃষ্ণ স্থির, কালো বুননে অন্তহননে কাল বুনির অন্তর্ধান। কি বলছিস এসব? বুঝতে পারছি না। বুঝবে যখন আত্মহনন ছুটবে তোমার পিছু, কাল বুনির অন্তরালে তোমার জন্য মৃত্যু। তুই এরকম ধুম ধরে বসে কি আঁকছিস বলতো? কি ব্যাপার, বাইরে কিসের হইচই শোনা যাচ্ছে? আমি একটু দেখে আসি। সবাই সরে দাঁড়ান, কেউ সামনে আসবেন না। ডেড বডি থেকে দূরে সরে দাঁড়ান। কনস্টেবল, অ্যাম্বুলেন্স কল করা হয়েছে? জি স্যার। মনে হচ্ছে স্পট ডেড, কিন্তু হাসপাতালে যাওয়ার আগে কনফার্ম হওয়া যাচ্ছে না। স্যার, গাড়িটা যিনি ড্রাইভ করছিলেন ওনাকে কি থানায় পাঠিয়ে দিব? মহিলা স্যার, দেখতে খুব সুন্দর। তোমার ডিউটির সময় তুমি আজে বাজে জিনিস ছাড়া কিচ্ছু খেয়াল করো না রফিক। সরি স্যার। থানা থেকে মহিলা পুলিশ আসতে বলো, আর তার বাসার কাউকে ইনফর্ম করার চেষ্টা করো। এই বাচ্চা মেয়েটারও আইডেন্টিটি বের করতে হবে। ওকে স্যার। এই যে পুলিশ ভাই, এখানে কি হয়েছে? চোখের কি মাথা খাইছেন? দেখতে পারতেছেন না? এই বাচ্চা মেয়েরে প্রাইভেট কার চাপা দিছে, মইরা গেছে। এখন এইখান থেকে সরেন, কাজের সময় বিরক্ত করেন না তো। যান তো ভাই, যান। আহারে, কি সুন্দর মুখটা, এভাবে মেরে ফেললো। পুরা রাস্তাটা রক্তে ভেসে যাচ্ছে। হাতে লাল চুরিও ছিল। এই সরেন সরেন, এই সামনে থেকে সরেন, অ্যাম্বুলেন্স আসতে দেন, সরেন। ইদ্রিস, ইদ্রিস, কিরে কোথায় গেলি? আরে আজব, এখানেই তো ছিল, কোথায় গেল আবার? কি সব হিজিয়ে ভিজিয়ে এঁকে রেখেছে কাগজে। এটা কিসের ছবি? আরে এটা কি করে সম্ভব? এটা তো সেই মেয়েটার ছবি, যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে তার ছবি। গাড়ি চাপা দেওয়ার পর এভাবেই তো লাশ পড়েছিল। এই ছবি কে আঁকলো? আমার আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছবিটা সুন্দর না? এই ছবি তুই এঁকেছিস? কাল বুনি এঁকেছে। কালবুনি আবার কে? আছে সে, দৃশ্যে অদৃশ্যে, তারে খুঁজতে হারাই আধারের সাদৃশ্যে। এই ইদ্রিস, ইদ্রিস, কি হলো তোর? এ কি, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে। ইদ্রিস, এই ইদ্রিস। ইদ্রিস, কে কে কথা বলে? আমি আছি তোমার মাঝে, বুনবো কালো তোমার মাঝে। তুমি কে? আমি কালবুনি। কিন্তু তুমি কোথায় আছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমার মস্তিষ্কে, আমি তোমার সবখানে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। প্রত্যেক মানুষের অন্তরে একটা করে মন্দির থাকে, সেখানে একজন করে দেবী থাকে, সেখানে উপাসনা করে তোমার মন। তুমি কি সেই দেবী? দেবালয়ের কোনো দেবী আমি নই। নিকষ গভীরতা, অন্তর থেকে অন্তরে আমার চলে যাওয়া। আমার কাছে কি চাও তুমি? তোমার অন্তর্দৃষ্টি দিয়ে আরেক অন্তরে যেতে চাই। দেখো, তোমার দক্ষিণের জানালার ঠিক ওপাশে, রাস্তার ওপারে, ওই চারতলায়
এক দীঘল কেশের কিশোরী কি যেন পড়ছে। দেখতে পাচ্ছ ইদ্রিস? আমি কি করে ওকে দেখতে পাচ্ছি? আমি মাঝরাতে এত দূরে বসে এই মেয়েটাকে কি করে স্পষ্ট দেখতে পাচ্ছি? কালবনের অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছ তুমি ইদ্রিস। এবার তুমি মেয়েটার আরো কাছে চলে যাবে। দেখো মেয়েটার চুলের গন্ধ কি মিষ্টি। What is happening? আমার সাথে কি হচ্ছে? কি 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 করতে চাচ্ছ তুমি? ওকে অন্ধকারের রাজ্যে পাঠাতে চাই। অন্ধকারের রাজ্যের ডাক এসেছে, ওকে যেতে হবে। তুমি এসব কি বলছো? তোমাকে কিচ্ছু করতে হবে না। ওর ঘাড়ের পেছনে 2 হাত চেপে ঠিক মটকে দাও। কান দিয়ে রক্ত বের হবে, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। মেয়েটার পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। কালবনি বুনতে থাকবে মস্তিষ্ক থেকে মস্তিষ্কে। যে কালো জুড়ে আলো, গহীন গভীর কৃষ্ণ স্থির, কালো বুননে অন্তঃহননে কালবনের অন্তর্ধান। না, অ্যাজ সুন অ্যাজ পসিবল বডির পোস্টমর্টেম করার ব্যবস্থা করো। ওকে স্যার। মেয়েটার সব ইনফো নিয়েছো? জি স্যার। মেয়েটা ক্লাস 9-এ পড়তো স্যার। খুব ভালো স্টুডেন্ট ছিল, একমাত্র মেয়ে। বাবা বাইরে থাকেন, ওর মা ডাক্তার। কাল রাতে ওনার ডিউটি ছিল। সকালে মেয়েটার নানি রাইমা মানে মেয়েটাকে ডাকতে আসে। এসে দেখে মেয়েটা টেবিলে মাথা রেখে পড়ে আছে। উনি পুলিশকে আর ডাক্তারকে খবর দেন। ওনার সাথে কি কথা বলা যাবে? স্যার, উনি মনে হয় হাসপাতালে আছেন। খুব সম্ভবত মাইনর অ্যাটাক হয়েছে। একটা ক্লিন মার্ডার। কিন্তু স্যার, কাল রাত 11টার পর এই অ্যাপার্টমেন্টে কেউ আসেনি, আর কেউ বেরও হয়নি। আমাদের টেকনিক্যাল টিম সিসিটিভি ফুটেজ চেক করেছে, সন্দেহজনক কিচ্ছু নেই স্যার। মেয়েটার ঘাড় পিছন থেকে যেভাবে মোটকে দেওয়া হয়েছে, ঘাড়ের পেছনে কালশিটে পড়ে গেছে। কেউ পেছন থেকে কাজটা করেছে। সার্ভিক্যাল স্পাইন ভালোভাবে ইনজিওর্ড হয়েছে। হঠাৎ শকে ইন্টারনাল ব্রেন হ্যামারেজ, আর সাথে সাথে শি ইজ ডেড। স্যার, আপনার পুলিশ না হয়ে ডাক্তার হওয়া উচিত ছিল। সেকেন্ড ইয়ার পর্যন্ত মেডিকেলে ছিলাম, অ্যানাটমিটা ভালোই লাগতো। এখন এইসব মার্ডার কেস ইনভেস্টিগেশন করতে আসলেই এইসব জ্ঞান কাজে লেগে যায় কখনো কখনো। কিন্তু স্যার, এই কেসটা খুব মিস্টেরিয়াস মনে হচ্ছে। মার্ডারারকে বের করা বেশ কঠিন হবে। দেখা যাক না কি হয়। মাত্র 3 দিনের ব্যবধানে একই জায়গায় 2জন মানুষের মৃত্যু, একটা কার অ্যাক্সিডেন্ট আর একটা রহস্যময় মৃত্যু। কোনো একটা ঘটনা তো আছেই যা আমি ধরতে পারছি না, কিন্তু পারবো অবশ্যই। যাই হোক রফিক, জায়গাটা সিল করে দাও। এই রুমের সবকিছু ইনভেস্টিগেশন টিমকে নিয়ে যেতে বলো। ওকে স্যার। ইদ্রিস, এই ইদ্রিস, ওঠো। ঘুমিয়ে আছো কেন? কে কে কথা বলে? আমি কালো বুননের কালবনি, থাকি তোমার অন্তরালে। না না, আমি আর তোমার কোনো কথা শুনবো না। চলে যাও, আমার কাছ থেকে চলে যাও বলছি। যাওয়ার জন্য তো আমি আসিনি। আমি আছি তোমার সাথে, আমি থাকবো তোমার সাথে। তুমি আসলে নেই। যদি থাকতে অবশ্যই আমি তোমাকে দেখতে পেতাম। তুমি কেবলমাত্র আমার মনের ভুল। আছি, আমি আছি। কিভাবে আছি তোমার সাথে দেখতে চাও? কি করতে চাও তুমি আমাকে দিয়ে? এই যে নিচে রাস্তার পারে একটা কুকুর থাকে, সামনে বাসার নিচতলার একটা পোষা কুকুর। দেখতে কিন্তু বেশ, তাই না? তুমি কি বনের কথা বলতে চাইছো? সাহেব সাহেবের কুকুর? ইদ্রিস, তুমি কখনো কুকুরের মাংসের স্বাদ নিয়েছো? না না না, কি করাতে চাচ্ছ তুমি আমাকে দিয়ে বলো। তোমার দরজাটা খোলো, দেখো বনি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দেখো তোমার খাটের উপরে একটা বড় ছুরি আছে, ওটা দিয়ে ওর গলাটা কেটে ফেলো, কেটে ফেলো। চামড়া ছাড়াবার ছুরিটাও আছে, কাজটা সেরে ফেলো। চিন্তা করো না, ওকে কাটার সময়ও কোনো শব্দ করবে না। আমি ওকে বলে দিয়েছি, কোনো ব্যথা পাবে না। এই কুকুরটা নিচ থেকে এসে আমার পায়ের নিচে বসে আছে কেন? ও নিজেকে কালবনের কাছে উৎসর্গ করছে। আমি রান্নাঘরে মশলা এনে রেখেছি, কুকুরের মগজ ভুনা আর আলু দিয়ে সাদা মাংস, গরম ভাত, তোমার মায়ের দেয়া রসুনের আচার দিয়ে বেশ লাগবে।
না, আমি 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 এই কাজ করতে পারবো না, আমি পারবো না। এই যে পারছো, দেখো ছুরি তোমার হাতে। আমি কিছুতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। তুমি আমাকে দিয়ে সব করাচ্ছ, তুমি। এবার বুঝতে পারছো আমি তোমার সাথে ঠিক কিভাবে আছি? আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। যে কালো জুড়ে আলো, গহীন গভীর কৃষ্ণ স্থির, কালো বুননে অন্তহননে কালবুনির অন্তর্ধান। গুড ওয়ার্ক রফিক। তার মানে এই রাস্তায় মোট 6টা বাড়ি আছে, তার মধ্যে আবার 3টা আন্ডার কনস্ট্রাকশন। বাকি 3টা বাড়ির সব ফ্ল্যাটে মানুষ থাকে না, বাড়ির বাড়িওয়ালারাও এখানে থাকে না। রাইমা নামে যে মেয়েটা মারা গেছে, ওর বাসার ঠিক উল্টো দিকে একটা ব্যাচেলর মেস আছে। মোট 10টার মতো ছেলে থাকে। কিন্তু স্যার পূজার ছুটির কারণে 2 জন আছে মাত্র, বাকি সবাই বাড়ি গিয়েছে। আর একটা বাড়িতে মোট 30 জন মানুষ আছে, কিন্তু প্রচুর মানুষ সারাদিন যাওয়া আসা করে। এর মধ্যে সন্দেহজনক কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন স্যার। আর ওই জায়গাটা উত্তরার বেশ ভিতরে হয়, বেশ রিমোট। ইটস টাফ বাট নট ইম্পসিবল। স্যার আজ সকালে একজন মিসিং রিপোর্ট লেখাতে এসেছিল। উনি এক্স আর্মি পার্সন। র্যামসন রোড নামটা ওনার বাড়ির নাম থেকে এসেছে, কারণ কর্নেল সাহেবের বাড়ির নাম র্যামসন ভিলা। বুঝতে পারছি। তো মিসিং পার্সনটা কে? স্যার কোনো মানুষ না, একটা কুকুর, নাম বনি। ও বাবা, খুব শখের কুকুর ছিল নিশ্চয়ই। ভদ্রলোকের 2 জন ছেলে মেয়ে, ইউএসএতে সেটল। স্ত্রী মারা গেছে বছর 5 আগে। রিটায়ার্ড করার পর প্রায় 7 বছর ছেলে মেয়েদের সাথে স্ত্রী সহ ওখানেই ছিলেন। 3 বছর হলো দেশে ফিরেছেন আর এই বাড়িটা করেছেন। বাড়িতে উনি একাই থাকেন, ওনার সাথে একজন কেয়ারটেকার আর তার মেয়ে থাকে। কুকুরটা একটা জার্মান শেফার্ড ছিল। এটা নিয়ে তিনি অনেক হইচই করেছেন থানায় এসে। আমি এক্ষুনি উত্তরায় র্যামসন রোডে যাব, কর্নেল সাহেবের সাথে দেখা করে আসছি। আর যত সময় লাগুক সবাইকে ইন্টারোগেট করতে হবে, বুঝলে? আজ বিকেল থেকে ওইখানে 2টা পুলিশের টহল গাড়ি সবসময় থাকবে। হেডকোয়ার্টারকে বলে দাও। ওকে স্যার। আপনারা কারা? আমি উত্তরা থানা থেকে এসেছি। আপনার পাশের বাড়িতে একটা মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে, সেটার তদন্ত করতে আমরা এই গলির সব বাড়িতেই ইন্টারোগেট করছি। এই গলিটার নাম তো আপনার বাড়ির নামে, তাই না? আপনাদের কাছে ওয়ারেন্ট আছে? জি আছে, এই দেখুন। আসুন, ভেতরে আসুন। আপনি আজ সকালে থানায় এসেছিলেন মিসিং রিপোর্ট লেখাতে। হ্যাঁ, আমার পোষা কুকুরটাকে খুঁজে পাচ্ছি না। বন ইজ মাই চাইল্ড, আমার একা জীবনের একমাত্র সঙ্গী। হি ইজ এ ট্রেইন ডগ। এভাবে হঠাৎ করে ওর উধাও হওয়ার কথা নয়। ওকে শেষ কখন আপনি দেখেছিলেন? রাতে ঘুমোবার আগে 11টার দিকেও আমার ঘরেই ছিল। আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় আমি বনে কিনে ওয়াকে বের হই। তখন থেকে আর খুঁজে পাচ্ছি। স্যার, আমাদের ডিপার্টমেন্ট বেস্ট ট্রাই করবে ওকে খুঁজে বের করার। আর স্যার, আমার কিছু প্রশ্ন ছিল, যদি অনুমতি দেন করতে পারি। হ্যাঁ বলুন অফিসার। স্যার, আপনি কি বেশ কিছুদিন ধরে র্যামসন রোডে কোনো রহস্যজনক ঘটনা লক্ষ্য করেছেন? একটা অ্যাক্সিডেন্ট হলো কয়দিন আগেই। একটা মেয়ে নিজের ঘরে মারা গেছে, কিন্তু সেটা খুন কিনা তেমন কিছু তো বোঝা যাচ্ছে না। তারপরেও স্যার, যেহেতু আপনি ডিফেন্সে ছিলেন, অনেক কিছু যেটা অন্যদের চোখ এড়িয়ে যায় কিন্তু আপনার চোখে ঠিকই ধরা পড়বে। আমি অবজার্ভ করব, যদি তাতে আপনাদের কোনো হেল্প হয়। এক্সকিউজ মি স্যার, ফোনটা একটু রিসিভ করে নি স্যার। হ্যাঁ রফিক, বলো। আচ্ছা, ও ডগ বেল্ট। ওকে, তুমি থাকো স্পটে, আমি 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 সাইফ সাহেবকে নিয়েই আসছি। অফিসার, কোনো সমস্যা? স্যার, বনির খোঁজ মনে হয় পাওয়া গেছে। আপনি যদি একটু আমাদের সাথে আসতেন। ঠিক আছে, চলুন। র্যামসন রোড শহর থেকে বেশ খানিকটা দূরের একটা নব্য গড়ে ওঠা শহরের মাঝের রাস্তা। একটার পর একটা ঘটে যাওয়া রহস্যময় মৃত্যু আর নিখোঁজ সংবাদ এই রহস্যকে আরও দুর্বোধ্য করে তুলেছে। আমাদের জানা আর অজানার মাঝে যে ফারাক, সেখানে থাকে নাম না জানা রহস্যরা। প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্ম হয়তো সেখান থেকেই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যময় এক ভৌতিক অরণ্যের নাম
বেনিংটন ট্রায়াঙ্গল। এখানে প্রায় ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। এই অরণ্যে কেউ ঢুকলেই হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ। কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব আছে, যার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন। 1920 থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা, যার রহস্যভেদ করা এখনও কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লস্টেনবারি মাউন্টেনের আশেপাশের এলাকাটিকে অভিশপ্ত ভূমি বলে মনে করে। এলাকাটিতে বসবাস স্থাপনকারী প্রথম ইউরোপীয় অধিবাসীদের এক অংশের অভিমত, পাহাড়ের পেছনের আকাশে প্রায় সবসময় এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। বাতাসে ভেসে বেড়ায় এক মাদকতাময় গন্ধ, আর মাঝে মাঝে শোনা যায় নানা অদ্ভুত ধ্বনি। স্থানীয় কারো কারো মতে এক বিশাল দৈত্যকার প্রাণীর বাস রয়েছে জঙ্গলটিতে। এই প্রাণীটির অকস্মাৎ আক্রমণের শিকার হয় অভিযাত্রীরা। অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞের মতে স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যার ফলে কেউই এই জগতে প্রবেশ করতে গেলে সে দিগ্ভ্রান্ত হয়ে হারিয়ে যায়। আবার অনেকের মতে ভিন্ন গ্রহের প্রাণীদের অবস্থান রয়েছে এই বেনিংটন ট্রায়াঙ্গল জঙ্গলে। তাদের কারণেই ঘটছে এসব অস্বাভাবিকতা। হয়তো এমন বিশাল রহস্যের কোনো একটা সূত্র জড়িয়ে থাকে আমাদের পারিপার্শ্বিক জগতের আনাচে কানাচে। র্যামসন রোডও হয়তো তেমনি কোনো রহস্যময়তা ঘেরা রাস্তা। রহস্যটাকে মানুষ নাকি পরাবাস্তবতার, তা সময় বলে দেবে। এটা তো বনির ডগ বেল। এটা পুরনো দেয়ালটার ধারে পাওয়া গেছে। আশেপাশে কি আরো কিছু পাওয়া গেছে? আর কোনো এভিডেন্স? তেমন কিছু তো দেখতে পাইনি স্যার। রফিক, ওই গাছে কিছু একটা চকচক করছে, দেখো তো, দেখতে পাচ্ছ? জি স্যার, আমি দেখছি। স্যার, একটা শার্টের বোতাম। দেখি। রক্ত লেগে আছে এটার মধ্যে। এই বাটনটা এখনই ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন তো। ওকে স্যার। আমার মন বলছে বনিকে খুব ব্রুটালি মেরে ফেলা হয়েছে, আর কাজটা করেছে কোনো একটা পিশাচ। স্যার, আমি চেষ্টার কোনো ত্রুটি করব না। কেসটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ মা, তুমি কেমন আছো? কই না তো, আমার শরীর ভালো আছে। তুমি সবসময় আমাকে নিয়ে ভাবো, তাই এসব স্বপ্ন দেখছো। তুমি চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। তোমার শরীর ভালো তো? প্রেশারের ওষুধগুলো খাচ্ছ তো ঠিক মতো? আমি আসবো মা। এই শীতের ছুটিতে ভার্সিটি আবার বন্ধ দেবে অনেক দিনের জন্য, তখন আসবো। তোমার হাতের বিন্নি চালের পায়েস আর নকশি পিঠা খেতে। আরে দেরি কোথায় মা, মাত্র 2 মাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা মা শোনো, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে তোমার শরীরটা খারাপ করবে। আমি রাখি এখন তাহলে। কি রে, তুই এখনো ঘুমাসনি? ঘুম আসছিল না রে, তাই হাঁটাহাঁটি করছিলাম। জ্বরটা কি কমেছে? ও হ্যাঁ, আমি একদম ঠিক আছি এখন। সিগারেট খাবি? আচ্ছা, আমারে তুই কোনো কালে সিগারেট খেতে দেখছিস? খেয়ে দেখ, ভালো লাগবে। বিদেশি ব্র্যান্ড। না রে, তুই খা। কেমন যেন একটা গন্ধ, মিষ্টি মিষ্টি, নেশা নেশা। ইদ্রিস, তুই পাচ্ছিস? পাচ্ছি। কামিনী ফুলের গন্ধ। এর আরো নাম আছে বাংলায়, একাঙ্গী, বীরসার না বীরসার, অনেক কিছু। এটা কেবল গন্ধ না, এর মাঝে অন্য কিছু আছে। অন্য কিছু মানে? আমার বড় খালা বলতো, নিশিরাতে তীব্র গন্ধ যা আমরা পাই, যেটাকে আমরা ভাবি ফুলের গন্ধ, সেটা আসলে অন্য কিছু। কি রকম অন্য কিছু? আমাদের চেনা জগতের বাইরে অন্য একটা জগৎ থাকে, সেখান থেকে সচেতন বা অসচেতন কোনোভাবে একটা প্রেক্ষাপট আমাদের বাস্তব জগতে চলে আসতে পারে। তখন আমরা এক ধরনের দ্বিধার মধ্যে পড়ে যাই, কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব আমরা বুঝতে পারি না। তোর আজকে হয়েছে কি বলতো? তুই তো এসব ভারী ভাবগম্ভীর কথা ধাধারিস না। বই তো পড়ি আমি, তুই কি আবার বই পড়া শুরু করলো নাকি? সেটা যদি সত্যি হয় তাহলে লক্ষণ ভালো। তা কোন বই পড়লি? প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কোনো বই নাকি? হ্যাঁ আচ্ছা ইদ্রিস, পরাবাস্তব জগৎ থেকে কেউ যদি বাস্তব জগতে এসে তোর মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে তো কেমন লাগে? সেই পরাবাস্তব জগৎ থেকে কি করে কেউ এই বাস্তব জগতে আসবে?
কোনো একটা মাধ্যম দিয়ে, অবশ্যই এমন কোনো একটা মাধ্যম যার অবস্থান দুই জগতেই থাকে। হয়তো এমনটা সম্ভব। পৃথিবীতে যুক্তির বাইরে আছে অনেক কিছু, তাকে অযৌক্তিক বলা সম্ভব। There are more things in heaven and earth, Horatio, that are dreamt of in your philosophy. হ্যামলেট বলেছিল হেরাশিওকে, মানে শেক্সপিয়ার সাহেব হ্যামলেটকে দিয়ে বলিয়েছিলেন আর কি। ইদ্রিস, তুই এমন পরাবাস্তব কোনো জগতের খোঁজ জানিস? মানে ঘটনাটা বলতো, এসব কেন বলছিস? তোর মনে আছে তখন তোর বয়স মাত্র 9 বছর। রাধানগর থেকে কালকিনির রাস্তাটা মাত্র 20 মিনিটের পথ ছিল। মাঝে ছিল শ্মশানঘাট। নবমীর রাতে পালাগান শেষে তুই বাড়ি ফিরছিলি। মাঝে তুই কই যেন হারিয়ে যাস। তোরে 2 দিন খুঁজে পাওয়া যায় নাই। 2 দিন পর হরনাথ সাধক শ্মশানের পেছনের জঙ্গলে রঙ্কিনী কালীর পুরনো মন্দিরের এক ফাটলের ভেতর থেকে তোকে খুঁজে পাই। এই 2 দিন তুই কোন জগতে ছিলি ইদ্রিস? মনে কি আছে তোর? আমার যেন খুব ইচ্ছে, আমাকে বলবি? এই কথা তুই কি করে জানিস শরীফ? এটা তো তোর জানবার কথা না। তুই আমাকে চিনিস 2 বছর। এই কথা তো তোর জানবার কথা না। ভয় পেয়েছিস খুব ইদ্রিস? তোর তোর চেহারা এমন হয়ে যাচ্ছে কেন? তুমি কে? যে কালো জুড়ে আলো, গহীন গভীর কৃষ্ণ স্থির, কালো বুননে অন্তহননে কালবনের অন্তর্ধান। তুমি আবার এসেছো। শরীফ কোথায়? ওকে কি করেছো তুমি? তুমি এই ঘটনা কি করে জানো? আমি জানি, আমি সব জানি। তোমার ভেতর বাহির সব জানি। মনে পড়েছে এবার গত রাতের ঘটনা? আমি চাইলে সব পারি, সব কিছু থাকে তোমার অন্তরের গভীর কালো। চলে যাও বলছি, আমি চলে যাও। যাব, তোমাকে নিয়ে যাব আমার সাথে। ওই ছাদের কোনায় দেখো। শরীফ, তুই ছাদের কার্নিশের উপর কেন দাঁড়িয়ে আছিস? নেমে আয়, নেমে আয় বলছি না। কালোর মাঝে আলো, ধূসর রঙের আলো। না 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 শরীফ, সামনে আগাবি না। নেমে আয় বলছি। আমি আমি নড়তে পারছি না কেন? আমার পা কেন যেন মাটিতে আটকে গেছে। আমি না চাইলে তুমি কিছুই করতে পারবে না ইদ্রিস। শরীফ চলে যাচ্ছে বাস্তব থেকে পরাবাস্তব জগতে। না কালোর মাঝে আলো। স্যার, ডেড বডির পরিচয় পাওয়া গেছে। সাভারের কুখ্যাত সন্ত্রাসী কালামানিক। মার্ডার, রেপ, ছিনতাই, মাদক ব্যবসা সহ 50-এর উপরে মামলা আছে। আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে অনেকদিন আগে থেকেই ওর নাম ছিল। পলিটিক্যাল শেল্টারের জন্য কালামানিক ছিল ধরাছোঁয়ার বাইরে। আই সি। বডির অর্ধেক অংশ পাওয়া গেছে, মাথার অংশটা পাওয়া গেলে ভালো হতো। আমার মনে হয় ওই ডোবাটার আশেপাশে কোথাও পাওয়া যেতে পারে। স্যার, আমি সার্চ টিমকে বলে দিয়েছি, ওরা পুরা নালা ডোবাটা ভালো মতো সার্চ করে দেখবে। আর স্যার, আরেকটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমাদের সোর্স যতটুকু বলে 2 মাস আগে একটা জোড়া খুনের মামলায় কালামানিক মিডল ইস্টের দিকে গা ঢাকা দেয়। সে নাকি দেশেই ছিল না। আমি বাই রোড, বাই এয়ার সব জায়গায় খোঁজ নিয়েছি, সে কোনো রুটেই দেশে ফেরেনি। ভেরি স্ট্রেঞ্জ। তাহলে ও এখানে এলো কিভাবে? আর ওর খুনটাই বা হলো কিভাবে? খুনের ধরন দেখে তো বোঝা যায় মাথা ঠান্ডা রেখে গুছিয়ে খুনটা করা হয়। কালামানিকের অ্যান্টিপার্টি কে ছিল? শাকুর নেওয়াজ, বিশাল টেন্ডারবাজ। কিন্তু ওই লোক পুরো গ্যাং সহ জেলে। এরকম ভয়ঙ্কর খুন করার মতো অবস্থায় কিন্তু সে নেই। খুব জটিল সমস্যায় পড়া গেল তো। হায়ারার্কি থেকে খুব প্রেশার আসছে। পুরো ডিপার্টমেন্টের জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে এখন। স্যার, এই লাশ যে বস্তার মধ্যে ছিল সেটা যে চালের আড়তের, সেখানে আমাদের একটা টিমকে পাঠানো হয়েছে। সেখান থেকে যদি কিছু পাওয়া যায়। গুড। পোস্টমর্টেম রিপোর্টগুলো কি এসছে? জি স্যার, একটু আগে এসেছে। এই যে। আমি দেখছি, তুমি আসো, আমি একটু একা থাকতে চাই। বাইরে বলো আমাকে যেন একটা ব্ল্যাক কফি দিয়ে যায়, আর আগামী 1 ঘন্টা যেন আমার বিরক্ত না করা হয়। ওকে স্যার। না শরীফ, তুই নেমে আয় প্লিজ, নিচে নেমে আয়। এই কিরে, কি হলো তোর? স্বপ্ন দেখছিস নাকি? এই শরীফ, তুই বেঁচে আছিস? মানে কি? আমি মরে গেলাম কবে?
তুই না কাল রাতে ছাদ থেকে লাফিয়ে পড়লি? আমি ছাদ থেকে লাফিয়ে পড়লাম, তারপর গতকালকে রাতে। তাহলে তোর সামনে কি আমার ভূত দাঁড়িয়ে আছে? আমি সত্যি বলছি শরীফ। এই বই পড়তে পড়তে তুই আসলে পাগল হয়ে যাচ্ছিস। গত পরশু থেকে জ্বরটা আসার পর থেকে কি সব অদ্ভুত কথা বলে বেড়াচ্ছিস জ্বরের ঘরে। আমি আসলেও জানি না রে আমার সাথে কি হচ্ছে। মনে হয় যেন একটা ঘোরের মধ্যে আছি। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি নিজেই জানি না। আচ্ছা, বাইরে এত হইচই কিসের? গত সপ্তাহখানেক ধরে র্যামসন গলিতে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যাচ্ছে। কর্নেল সাহেবের সেই জার্মান শেফার্ডটা তো খুঁজে পাওয়া যাচ্ছিলই না, আজকে সকালে সেটা কাটা মাথা পাওয়া গেছে। সামনের বাসায় রায়মা নামে একটা মেয়ে অদ্ভুতভাবে মারা, একটা কোমর থেকে কাটা লাশও পাওয়া গেছে। পুলিশের কড়া টহল হচ্ছে এই গলিতে, কারোর বের হওয়া আপাতত। কর্নেল সাহেব এই নিয়ে খুব রেগে আছেন, যেটা স্বাভাবিক। একটু আগে চিৎকার চেঁচামেচি করছিলেন। আমি জানি এসব কে করছে, কিন্তু কেন করছে আমি জানি না। তুই কি কিছু বললি আমাকে? শরীফ, আমি তোকে কিছু বলতে চাই। কি বলবি বলে ফেল। আমি সেদিন যে একটা বই কিনেছিলাম নীলক্ষেত থেকে, ওখানে একটা গল্প ছিল বুঝলি, কালবনী রহস্য। ওটা আমি যে রাতে ইদ্রিস, কি রে, কি হলো তোর? ইদ্রিস, ইদ্রিস, এটা কি করে সম্ভব? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ করিম বলো। কর্নেল সাহেব এসেছেন, ওকে হ্যাঁ ভেতরে পাঠিয়ে দাও, আর 2 কাপ কফিও ভেতরে পাঠিয়ে দিও। আসতে পারি অফিসার? জি স্যার, আসুন, বসুন। আমি কফি বলেছি, এখনই চলে আসবে। থ্যাংক ইউ স্যার। এবার বলুন কি কারণে কষ্ট করে আসা হলো? বনির কাটা মাথাটা আজ সকালে পাওয়া গেছে। জি স্যার, উই আর ভেরি সরি ফর দ্যাট। জানি মানুষের মৃত্যুরই কুল কিনারা করতে পারছেন না, আর এটা তো সামান্য একটা কুকুর। স্যার, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমি আসলে এভাবে ভাবছি না। আমার কাজ হচ্ছে যে এই কাজগুলো করছে তাকে যেভাবেই হোক খুঁজে বের করা, কারণ ইটস গেটিং অন মাই নার্ভস। অফিসার, যদি কিছু মনে না করেন, আপনার হাতে কি পোস্টমর্টেম রিপোর্ট? জি স্যার, যদিও প্রোটোকলের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও অ্যাজ ইউ আর আ ডিফেন্স পার্সন আপনাকে হয়তো বলা যায়, অ্যাকর্ডিং টু দ্য পোস্টমর্টেম রিপোর্ট প্রত্যেকটা ডেড বডির সব অর্গান ঠিক থাকলেও ভেতরে হার্ট নেই। বনি একটা কুকুর, এবং ওর হার্টটাও যেন কেউ ভেতর থেকে স্রেফ অদৃশ্য করে ফেলেছে। কোনো ধরনের ইনসার্শন বা আঘাতের কোনো চিহ্ন নেই। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন কোনো কালে এখানে কোনো হার্টই ছিল না। যদিও আমি এই ধরনের অযৌক্তিক বিষয়গুলো বিশ্বাস করি না, কিন্তু কোথাও যেন আমি প্যারানর্মাল কিছুর একটা আভাস পাচ্ছি। কিছু একটা হচ্ছে আমাদের চোখের সামনে যা দৃষ্টিগোচর হচ্ছে না। আমি আসলে এখানে এসেছি কারণ আপনাকে কিছু একটা দেখাতে চাই, হয়তো আপনার কেসে কাজে লাগবে। শিওর স্যার, আপনি কি দেখাতে চাচ্ছেন? একটা ভিডিও ক্লিপ। আমার বাসার ব্যাকইয়ার্ডে সার্ভেইলেন্সের জন্য একটা নাইট ভিশন ক্যামেরা লাগিয়েছিলাম। ব্যাপারটা এক্সপেরিমেন্টাল ছিল। আজ সকালে ক্লিপটা আমি পাই। এটাতে লাস্ট 72 ঘন্টার ফুটেজ আছে। যেদিন বনি নিখোঁজ হয় তার আগের দিন রাতে একটা মানুষের অবয়বের মতো কালো ছায়া ঠিক মাঝরাতের সময়টাতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আমার বাসার উল্টো দিকে 2 ব্লক পরে যে বাড়িতে মেয়েটা মারা যায়, সেখানে ওই ছায়াটা দেখা যায়। আমি ফরওয়ার্ড করে দেখেছি, ঠিক মাঝরাতের সময়টাতে এই কালো ছায়াটা দেখা যায়। এই নিন দেখুন। এটা দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চার ছায়ামূর্তি। এই বাড়িটার সামনে সেই রোড অ্যাক্সিডেন্টটা হয়েছিল না? ওখানে একটা ব্যাচেলর মেস আছে, 7টা ছেলে থাকে। পুজোর ছুটিতে ওদের মধ্যে 2 জন ছাড়া বাকিরা বাড়িতে গিয়ে। আমি আমার টিমকে বলে দিচ্ছি ওই বাড়িটা যাতে সার্চ করে। না, বরং আমি নিজেই যাই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। মেনশন নট অফিসার। অন্য কোনো হেল্প লাগলে ডু লেট মি নো। আমি ভিডিও ক্লিপটা আপনার জন্য পেন ড্রাইভে করে নিয়ে এসেছি। ওকে, থ্যাংক ইউ স্যার। কে? দরজাটা খুলুন, আমরা উত্তরা থানা থেকে এসেছি। জি বলুন। আপনি এইখানেই থাকেন? জি, আমরা মোট 6 জন থাকি এখানে। এখন 2 জন আছি, আর বাকিরা ছুটিতে বাড়ি গেছে। রফিক, ইনকোয়ারি শুরু করে দিয়েছো? ও স্যার, আপনি চলে এসেছেন? হ্যাঁ। শরীফ, আপনাদের এই 3টা ফ্লোরে আর কে কে থাকেন? স্যার, নিচের তলা গ্যারেজের জন্য ভাড়া দেয়া, একটা মুদির দোকানও আছে। আমরা 2 তলায় 6 জন থাকি, 3 তলা আন্ডার কনস্ট্রাকশন। আমার টিম প্রত্যেকটা ঘর সার্চ করবে। আর কেউ আছে? আছে, আমার বন্ধু ইদ্রিস। এই পাশে ঘরে আছে 2 দিন ধরে। ওর শরীর খুব খারাপ, বাসা থেকে বের হয়নি। আপনার বন্ধুর সাথে কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই, আসুন আমার সাথে। রফিক, তুমি বাকি ঘরগুলো সার্চ করো তো।
ওকে স্যার। আরে দরজা লাগালো কে? দরজা তো খোলাই ছিল। ইদ্রিস, এই ইদ্রিস, দরজা খোল। দরজার অন্য কোনো চাবি আছে? জি স্যার, আছে আমার কাছে, আমি খুলছি। ঘর অন্ধকার, আমি বাতিটা জ্বালিয়ে দিচ্ছি। ঘরে তো কেউ নেই মনে হচ্ছে। আমি তো জানালা খুলে গিয়েছিলাম, বাতি জ্বালানো ছিল। ওই তো বিছানায় চাদর মুড়ি দিয়ে আছে। আমি ডাকছি, ইদ্রিস, এই ইদ্রিস। আরে এখানে তো ইদ্রিস নেই, তাহলে এটা কি? ও মাই গড, এটা তো মানুষের লাশ। একদম নড়বেন না, যেভাবে আছেন সেভাবেই থাকুন, কিচ্ছু ধরবেন না। রফিক, রফিক। জি স্যার। এখানে একটা ডেড বডির অর্ধেক অংশ পাওয়া গেছে, এক্ষুনি ফরেন্সিক টিমকে কল দাও। ইফ আই এম নট রং, এটা কালামানিকের বডির বাকি অংশটা। ওকে স্যার, আমি এক্ষুনি টিমকে আসতে বলছি। শরীফ, আপনাকে আমাদের সাথে একটু থানায় আসতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি কিছুই জানি না স্যার। আমি আধা ঘন্টা আগে এই ঘর থেকে এসেছি, ইদ্রিস এখানেই ছিল। আমি এখানটায় বসেছিলাম, এই ঘর থেকে বের হওয়ার একটাই রাস্তা। আমি ওকে এখান থেকে বের হতে দেখিনি। আপনি আমাকে থানায় নিয়ে যেতে পারেন, কিন্তু স্যার আমি কিছুই করিনি। শরীফ সাহেব, আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তাহলে আপনার দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আপনার সাথে কি ইদ্রিসের ছবি আছে? জি স্যার, আমার মোবাইলে আছে। এই যে নিন। রফিক, এই ছবিটা প্রিন্ট আউট করে ঢাকার সব থানায় পাঠানোর ব্যবস্থা করো, আর্জেন্ট। ওকে স্যার। আমি সব বুঝতে পারছি, সব ওই বইটার জন্য হয়েছে। কোন বই? আরও 3 দিন আগে ইদ্রিস একটা পুরনো বই নিয়ে আসে এখানে। সেখানে একটা গল্প ছিল, কালবুনের রহস্য নামে। সেই বইটা ইদ্রিস যে রাতে পড়ে, তার পরের দিন থেকেই ও অসুস্থ হয়ে যায়। ঠিক আছে শরীফ সাহেব, আপনি ভয় পাবেন না। আপনি এখন থানায় যান, আমি দেখছি। ইদ্রিসের খোঁজ পেলেই আপনাকে আমরা ছেড়ে দেব। ওকে স্যার। মানুষের অজানা অচেনা জ্ঞাতব্য জগতের বাইরের এক জগৎ কালবুনি। আমাদের মনের অজান্তে আমরা এক অদৃশ্য জগতের সৃষ্টি করি, আর সেখানে সৃষ্টি হয় কোনো দেবী বা কোনো দানবের, যার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকলেও আমরা নিজেরাই কখন যেন তাদের মোহে ঘেরা বন্দিশালায় ঢুকে যাই। শীতল আর নিকষ কালো এই জগৎ একটা মানুষ থেকে অন্য মানুষের কালবুনি জগতে মায়া জালের মতো বিস্তার করতে থাকে। কালোরে মহাজগতে বুনতে থাকে কালবুনি রহস্য। ইদ্রিস কি তবে হারিয়ে গেল সেই জগতে? একটার পর একটা ঘটে যাওয়া মৃত্যুগুলোর কি কারণ হতে পারে? এই রহস্যের শেষ কোথায়? শরীফ কি তবে সত্যি বলছে, নাকি সেও কালবুনি মায়াজালের আরেক সূত্র? জানা যাবে গল্পের একদম শেষে। পুরো ঘর খোঁজা হয়ে গেল, কিন্তু সেই বইটা তো পাওয়া গেল না। শরীফ কি আমায় মিথ্যা বলেছে? ছাদের উপরটা একটু দেখা দরকার। কালামানিকের লাশটার বাকি অর্ধেকটা এখানে কি করে আসলো? ছাদটা বোধহয় ডান দিকে। সিঁড়ি যেহেতু এইদিকে। হ্যালো, হ্যাঁ রফিক বলো। স্যার ডেড বডিটা সেই সন্ত্রাসী কালামানিকের। আর স্যার আমি শরীফের কাছ থেকে ইদ্রিসের ফোন নাম্বার নিয়ে ট্র্যাক করতে দিয়েছিলাম। এটা প্রতি ঘন্টায় মোট 4টা লোকেশন দেখাচ্ছে। মানে? জি স্যার, একবার নীলক্ষেত, একবার উত্তরা, একবার মালিবাগ, একবার ধানমন্ডি, আর শেষে দেখাচ্ছিল আজিমপুর কবরস্থান। আমাদের টিম হিমশিম খাচ্ছে, এরকম আজব ঘটনা কখনো দেখিনি স্যার। বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, এখনই স্পেশাল ব্রাঞ্চকে ইনফর্ম করো। নেওয়াজ সিদ্দিকী চিফ অফিসার, ওনাকে জানাও দ্য কেস ইজ গেটিং আউট অফ আওয়ার হ্যান্ড। ওকে স্যার। আপনি কখন আসছেন? আমি কিছুক্ষণের মধ্যে আসছি। টিমকে পাঠিয়ে দিয়েছি, আমি বাইকে করে আসছি। ছাদটা সার্চ করা হয়নি, ওটা দেখেই আসছি। রফিক, আমি রাখছি, কিছুক্ষণ পর তোমার সাথে দেখা হচ্ছে। কোনো সমস্যা স্যার? না না, সব ঠিক আছে, আমি এখন রাখছি। ওকে স্যার। আওয়াজটা ছাদের উপর থেকে আসছে। কে ওখানে? কে? মনে হচ্ছে বৃষ্টি আসবে। এসো এসো, দরজা খোলাই আছে, চলে এসো। কে ওখানে?
সামনে এসো বলছি। ধরা যায় না, ছোঁয়া যায় না এমন কুহেলি আমি, থাকি তোমার মনের কালোয় আধার যখন নামি। এ কি ভ্রম নাকি সত্যি? সন্ধ্যা আলোয় আমি কি দেখছি? মনে হচ্ছে যেন কোনো দেবী প্রতিমা মাটি থেকে শূন্যে ভাসছে। মনে হচ্ছে যেন ওর দেহটা বাতাসের তৈরি, কাঁচের মতো নিরেট স্বচ্ছ। বাবন, ভয় পেয়েছো আমাকে দেখে? বাবন? এই নামে তো আমার মা আমাকে ডাকে। তুমি কি করে এই নাম জানো? কে তুমি? আমি থাকি দৃশ্যে অদৃশ্যে, রবি ঠাকুরের গানের মতো। তোমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে তুমি পাওনি সখা, দেখতে তুমি পাওনি। নড়বে না তুমি, তাহলে কিন্তু আমি গুলি করব। বাবন, আমাকে শুধু দেখা যায়, ছোঁয়া যায় না। অনুভব করা যায়, কিন্তু আস্বাদন নেওয়া যায় না। আমি যে কালবনি। কালবনি? কালবনি? এটা তো একটা বইয়ের নাম। ওটা বই নয়, ওটা একটা মাধ্যম ছিল এই বাস্তব জগতে পৌঁছাবার। তুমি আমার সাথে কোনো চালাকি করতে পারবে না। তুমি যদি কোনো টেকনিক্যাল ম্যাজিক দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করে থাকো, খুব একটা সুবিধা হবে না কিন্তু। ভয় তোমাকে দিয়ে এসব বলাচ্ছে বাবন। তোমার মনের ভেতরের অন্ধকূপ যে আমি দেখতে পাচ্ছি। এই কূপে ধাক্কা মেরে তুমি ওই লোকটাকে ফেলে দিয়েছিলে, মনে আছে? তখন তোমার বয়স মাত্র 12 বছর। কি 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 বলছো তুমি? কার কথা বলছো? আমি জানি, সব জানি। আমার কাছ থেকে কিচ্ছু লুকোনো যায় না। ওই লোকটা সেদিন রাতে তোমার বড় বোন শিউলির সাথে যা করেছিল, তুমি সব দেখে ফেলেছিলে। তারপর তোমার বোন ওই আম গাছটার ডালে ফাঁসি দেয়। তুমি অনেক করে বলতে চেয়েছিলে, কেউ তোমার কথা বিশ্বাস করেনি। ওই লোকটা তোমার বাবার বন্ধু ছিল, তাই কেউ তোমার কথা বিশ্বাস করেনি। তাই এই বর্ষার রাতে যখন মকবুল আবার তোমাদের বাড়ি এলো, তুমি রাতে জেগেছিলে। মাঝরাতে লোকটা কুয়ার ধারে গেল, তুমি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও। কুয়ার দেয়ালে লেগে ওর মাথাটা থেঁতলে যায়। থলে দেহটা ধীরে ধীরে ডুবে যায় কুয়ার মধ্যে। আমি জানি, আমি সব দেখেছি, কিন্তু তুমি আমাকে দেখোনি। না না, এইটা হতে পারে না। আমার ভুল হচ্ছে। আমি ভুল দেখছি। এ ভুল জন্ম নয়, এ সত্যি চিরন্তন সত্যি, কিছুই গোপন নয়। সে মোর গোপন কথা বলে যাও ও সখা। কি চাও তুমি? ইদ্রিস কোথায়? ইদ্রিস তো তোমার কাছে। তুমি ওকে থানায় নিয়ে গেছো। শরীফ আছে ওই পানির ট্যাঙ্কিটার ভেতরে। পরশু রাতেই তো ছাদ থেকে নিচে লাফিয়ে পড়লো। নিচের রোডের মধ্যে গলাটা গেঁথে গেল, তাই মাথা আর শরীর দুটো ভাগ করে এই ট্যাঙ্কির ভিতরে রাখতে হয়েছে। উফ, কি বিভৎস গন্ধ। পচা লাশের গন্ধ। আমার ভালোই লাগে। বাস্তব জগৎ থেকে পরবাস্তব জগতে আসবার জন্য এই বিবর্তনের প্রয়োজন। তুমিও চলে এসো এই ধারায়। এসো এসো। না 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 না, চলে যাও, চলে যাও বলছি, প্লিজ। অফিসার, কি অবস্থা আপনার? অফিসার, শুনতে পাচ্ছেন আমাকে? চলে যাও, চলে যাও বলছি। আমি কোথায়? আপনি আমার বাসা অফিসার। আমি কর্নেল সাইফ। আমি এখানে কি করে এলাম? আপনার পুরো টিম ওই ছেলেটাকে নিয়ে থানায় চলে গেল, শুধু আপনি ছিলেন। আপনার সাথে দেখা করবার জন্য লনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি দেরি করছিলেন বলে সন্দেহ হচ্ছিল, তাই আমি নিজেই বাড়িতে ঢুকে যাই। ছাদের কাছে এসে আপনার চিৎকার আর একটা মেয়ের হাসির শব্দ শুনতে পাই।
আমি ছাদে এসে দেখি সেই কালো ছায়া মূর্তিটা আপনার দিকে এগিয়ে আসছিল, আর আপনি এক পা করে পিছিয়ে ছাদের কার্নিশে চলে যাচ্ছিলেন। আমি তখন গুলি ছুড়ি আর আপনি অজ্ঞান হয়ে যান। আপনিও দেখতে পেয়েছেন সেই মেয়েটাকে? হ্যাঁ, আমিও তাকে দেখেছি। আমি কখনোই সুপার ন্যাচারাল কিছুতে বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখের সামনে যা দেখেছি তা আমার বিশ্বাসের জায়গাকে নড়িয়ে দিয়েছে। আপনি যদি কিছু মনে না করেন, আমার পরিচিত একটা মেয়ে আছে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে। আমার মেয়ের বন্ধু গত সপ্তাহে বাংলাদেশে এসেছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে একটা রিসার্চ পেপারের জন্য। আমি গতকালই ওকে সবকিছু বলি। ওর নাম তানিজা। ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি ওকে নিয়ে ওই বাসাটায় যেতে চাই। এই দেখুন, এই বইটা আমি ছাদে পেয়েছি, পুরনো একটা বই। কাল্পনিক রহস্য, এই বইয়ের কথাই শরীফ বলছিল। ও, এই নিন আপনার ফোন। অনেকবার বাজছিল। আপনার জুনিয়র অফিসার রফিক। খুব জরুরি কিছু হয়তো। হ্যালো স্যার, আপনি কোথায় ছিলেন? সব ঠিক আছে তো? আমি ঠিক আছি। তুমি এক্ষুনি ফোর্স নিয়ে র্যামসন রোডে চলে এসো। বি ব্লকের ওই বাসাটায় রেড দেব। স্যার, আরেকটা ব্যাপার ঘটেছে। যেই সেলে শরীফকে রাখা হয়েছিল সেখানেও নেই। কড়া পাহারা ছিল স্যার। সবার সামনে থেকে যেন সে বাতাসে মিলিয়ে গেল। অনেক খুঁজে ওকে পাওয়া যায়নি স্যার। কি বলছো এসব? আচ্ছা, তুমি চলে এসো আর সব লোকাল থানাকে অ্যালার্ট করে দাও। ওকে স্যার। আর স্যার, আমাদের টেকনিক্যাল টিম জিপিআরএস ট্র্যাকিং করেছে। শরীফ আর ইদ্রিস দুজনের ফোনই একসাথে আছে, আর র্যামসন রোডেই আছে। আমি আসছি স্যার। তানিজা, কেমন আছো? ভালো আছি আঙ্কেল, একটু দেরি হয়ে গেল, সরি। না, তুমি ঠিক সময় এসেছো। পুলিশ ফোর্সও চলে এসেছে। ব্যাকআপ ছাড়া ওই বাড়িতে ঢোকা রিস্ক। আপনি কি একা যেতে চাচ্ছেন ভিতরে? না, আপনি আর সাইফ আঙ্কেল আসবেন আমার সাথে। আর সে বইটা কোথায়? এই যে, এই নাও। রফিক, তুমি এখানে পজিশনে থাকো। যদি আধা ঘন্টার মধ্যে আমরা বের না হই বা তুমি যদি অস্বাভাবিক কিছু দেখো, সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ভিতরে চলে আসবে। ওকে? ওকে স্যার। এই বাড়ির ভেতরের বাতাসটা কেমন যেন ঘুমট, মনে হচ্ছে যেন চিপিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। হ্যাঁ, কেমন অস্বস্তিকর একটা বাতাস। আপনারা সামনে থাকুন, আমি পিছনে আছি কভার দেওয়ার জন্য। এই শোনো, শোনো না। এটা কোনো স্পিরিট বা সোল নয়, এর চেয়েও বড় কিছু, যার শক্তি অনেক বেশি। ওকে কি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না? ওকে বাস্তব জগৎ থেকে পরাবাস্তব জগতে পাঠিয়ে দেওয়া একমাত্র উপায়। আমরা আমাদের মনের অজান্তে একটা জগৎ সৃষ্টি করি। আমাদের দীর্ঘদিনের বিশ্বাসে এই পরাবাস্তব জগৎ প্রাণ পায়। প্রকৃতি আমাদের অজান্তে আমাদের দিয়েই এই জগতের সৃষ্টি করে। আমাদের বাস্তব জগতে ওদের অনুপ্রবেশের জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। এই বইটা সেই মাধ্যম। এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে কালবনিকে আটকে ফেলা খুব সহজ হতো, কিন্তু সে ইদ্রিস, শরীফ আর যাদের মারা হয়েছে, ওদের মাধ্যমে কালবনি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। যে কালো জুড়ে আলো, গহীন গভীর কৃষ্ণ স্থির, কালো বুননে অন্তহননে কালবনির অন্তর্ধান। আপনারা সরে যান ওই দরজার আড়ালে। আমি না বলা পর্যন্ত কেউ সামনে আসবেন না। আমাকে নিঃশেষ করতে এসেছো? পারবে না, পারবে না। তুমিও হারিয়ে যাবে কালবনির অতল গভীরে। কালবনি, তুমি চলে যাও। এ জগৎ তোমার জন্য নয়। তুমি থাকো তোমার পরাবাস্তব জগতে। শুধু কালবনি না, আরো অনেকেই আছে। আমি যখন খুব ছোট ছিলাম, আমি এই জগতে এসেছিলাম। কালো শীতল শান্তির জগৎ। বাস্তব জগৎ কেবল যন্ত্রণার। আমি তাই চলে এসেছি এখানেই। সে মেয়েটা কোথায় গেল? এটা তো ইদ্রিস, যাকে তোমরা খুঁজছো। ইদ্রিস, তোমার দেহের কিছু আর অবশিষ্ট নেই। তুমি সেই জগতে চলে যাও। তুমি না গেলে কালবনিকে পরাবাস্তব জগতে পাঠানো যাবে না। আমিও আর নেই। সেই রাতেই ছাদ থেকে পড়ে বাস্তব জগতের দেহ নামে খোলসটাকে ছেড়ে এসেছি।
সবাইকে আসতে হবেই এখানে। তোমাদের অস্তিত্ব নেই, চলে যাও বলছি। স্যার, আপনার কুকুর বনিকে দেখা যাচ্ছে, সেই মেয়েটাকেও দেখা যাচ্ছে। ওরা কোনো কথা বলছে না, কেমন কেমন ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে। তুমি কিছুই করতে পারবে না তানিজা, তোমাকেও আমি গ্রাস করে নেব। আমাকে গ্রাস করলে যদি তুমি এই জগৎ থেকে বিদায় নাও, তবে আমি তাতেও রাজি। আসো, গ্রাস হয়ে যাও কালবনির জগতে। দরজা বন্ধ হয়ে গেছে। রফিক, ফোর্স নিয়ে এক্ষুনি চলে আসো। অফিসার, দরজাটা ভাঙতে হবে। ওকে স্যার। দরজা খুব শক্তভাবে লেগে আছে, ভেতর থেকে কিছুই খুলছে না। আপনি সরে দাঁড়ান, আমি গুলি করছি। র্যামসন রোডের ব্লক বির সেই বাড়িটাতে ইদ্রিসের রুমে তানিজার সামনে সব অবিশ্বাস্য ঘটনা ঘটে যাচ্ছিল। কালবনির মাঝে ইদ্রিস, শরীফ, রাইমা, বনির সব হারিয়ে যাওয়া আত্মাদের ছবি একটার পর একটা দেখা যাচ্ছিল। অসংখ্য মানুষের আর্তনাদ আর চিৎকারের মাঝে যেন কোনো দেবীর লক্ষ বছরের জাগ্রত মন্দির। কালবনির সব রহস্য যেন দেখা যাচ্ছিল সামনে। লক্ষ বছরের পুষে রাখা ক্ষোভ সময়ের ক্ষণিকাকালে প্রত্যক্ষ হচ্ছিল। ধীরে ধীরে সব কিছু কালোয় মিলিয়ে গেল। সেই কালবনি রহস্য বইয়ের ভেতর সবাই যেন চলে গেল, আর সেই সাথে মিলিয়ে গেল বাস্তব জগতে প্রাবাস্তবের অবস্থান। স্যার, এই ঘরে তো কেউ নেই, সবাই কোথায় গেল? অফিসার, একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি ঘরের কোনায়। মেয়েটা এখনো বেঁচে আছে। রফিক, কুইক, ওকে মেডিকেল টিমের কাছে নিয়ে যাও। ওকে স্যার। তানিজা নেই, ওকেও নিয়ে গেছে কালবনি। স্যার, তানিজা এখানেই আছে। এই ছবিটা দেখুন। এটা তো আমার মেয়ের সাথে তানিজার ছোটবেলার ছবি। ওদের বয়স তখন 4 বছর, আমার মেয়ের জন্মদিনে। ছবিটা ভালো করে দেখুন স্যার। এই মাত্র যে মেয়েটাকে আমরা হাসপাতালে পাঠালাম, সে এই বাচ্চা মেয়েটা ছিল। স্যার, তানিজা ফিরে গেছে তার ছোটবেলায়। এখন সে 4 বছরের তানিজা। পৃথিবীর সব অমীমাংসিত রহস্যের কোনো ব্যাখ্যা হয় না। ব্যাখ্যাতীত ঘটনাগুলো আমাদের কাছে সযত্নে গোপন রাখে প্রকৃতি। বর্তমান থেকে আদিতে ফিরে যাওয়া লৌকিকতা থেকে অলৌকিকতা হয়তো তারই নাম, যার নাম কালবনি রহস্য। কুয়াশা।